প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা ইতোমধ্যে বোর্ডে দেখতে পাচ্ছ আমি লিখে ফেলছি কারক নির্ণয়ের ম্যাজিক। মূলত লিখতাম কারক নির্ণয়ের কৌশল, তবে আমি এখানে ম্যাজিক লিখছি। এই কারণে লিখছি খুব সহজে শর্টকাট নিয়মে তোমরা আজকে বুঝতে পারবা কিভাবে কারক নির্ণয় করতে হয়। তো চলো আমরা দেরি না করে সরাসরি ক্লাসের মধ্যে ঢুকে পড়ি। দেখো, আমি একটা উদাহরণ লিখছি আর কারক যে 6 প্রকার, সেই 6 প্রকার ইতোমধ্যে আমি লিখে ফেলছি। তার আগে একটু বলে নিই যে কারক আসলে কি। কারক ভাঙলে হয় ক্রি যোগ নক অথবা ক্রি যোগ অক। এর অর্থ হলো যে যে, যা বা যারা ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ যে, যিনি বা যা ক্রিয়া সম্পাদনা করে সেই কারক। তবে ব্যাকরণের পরিভাষায় এই ক্রিয়াপদের সাথে অন্যান্য নামপদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে বলা হয় কারক। অর্থাৎ ক্রিয়াপদের সাথে প্রত্যেকটা পদের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। দেখো, আমি যদি বলি কে খায় গরু, কোথায় খায় মাঠে, কি খায় ঘাস, অর্থাৎ কে, কি, কোথায়, এইগুলো দ্বারা যখন প্রশ্ন করছি তখন একটা একটা নামপদ বের হচ্ছে, আর এই নামপদের সাথে এই ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই মূলত কারক। আশা করছি কারক সম্পর্কে, মানে কারকের প্রাথমিক আলোচনা সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা নিতে পেরেছো। এখন আমি আলোচনা করব কর্তৃকারক কিভাবে ইন্ডিকেট করবা, কর্মকারক, করণকারক, সম্প্রদান, অপাদান অথবা অধিকরণ কারক কিভাবে ইন্ডিকেট করতে হয়, এইটা আমি এখন আলোচনা করব। শুরুতেই চলে আসি কর্তৃকারক তুমি কিভাবে চিনবা। দেখো, চেনার রুল গুলো কিন্তু আমি পাশাপাশি লিখে দিয়েছি। যেহেতু পাশাপাশি লিখে দিয়েছি, তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো তোমাদের উপকারের জন্য। তবে এইগুলোই দ্বারাই আসলে কারক নির্ণয় করতে হবে এমনটা না, এছাড়াও খুব সহজ নিয়ম রয়ে গেছে, আমরা সেই সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে হলো কর্তৃকারক। এই কে, কারা, কার মুখস্থ করার দরকার নেই, তুমি শুধু এতটুকু মনে রাখো যিনি কাজ করবেন তিনি কর্তৃকারক। এখন এইখানে উদাহরণ দেখি, গরু মাঠে ঘাস খায়, এই দাগটা থাকলো গরুর নিচে, অথবা গরুটা বোল্ড টাইপে লেখা, মোটা অক্ষরে লেখা থাকবে, তাহলে যেটার নিচে আন্ডারলাইন করা থাকবে অথবা যেটা বোল্ড টাইপে লেখা থাকবে মূলত সেইটাই কারক নির্ণয় করতে হয়। তো গরু মাঠে ঘাস খায়, ঘাসটি খাচ্ছে কে, কাজটি করছে কে, অর্থাৎ যিনি কাজ করবেন তিনি কর্তা, তিনি সাবজেক্ট, তিনি কর্তৃ, তাহলে এটা কর্তৃকারক। পরীক্ষায় থাকলো ঘোড়ায় গাড়ি টানে, এখন ঘোড়ার নিচে দেখ, তাহলে গাড়িটা টানছে কে, ঘোড়া, তাহলে অবশ্যই ঘোড়া কর্তৃকারক। এছাড়া পরীক্ষায় থাকতে পারে বুলবুলিতে ধান খেয়েছে, তাহলে ধানটি খেয়েছে কে, বুলবুলি, তাহলে বুলবুলি কর্তৃকারক। আমি আরো বলি আমার বাড়ি যাওয়া দরকার, এখন আমার নিচে দাগ, বাড়ি যাবে কে, আমি, তাহলে যিনি যাবে, যিনি করবে তিনি কর্তৃকারক। কর্তৃকারক সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা হয়েছে বলে আমি মনে করছি। এবার আমরা আসি এই কর্তৃকারক 4 প্রকার। 4 প্রকারের প্রথমে মুখ্য কর্তা, তারপর প্রযোজক কর্তা, তারপর প্রযোজ্য কর্তা, এরপর ব্যতিহার কর্তা। এই 4টি কর্তার 4টি উদাহরণ আমি এখানে একটু লিখবো, তোমরা একটু দেখো। শুরুতে এই মুখ্য কর্তা, গরু মাঠে ঘাস খায়, এখানে গরুই মুখ্য কর্তা। একটা কর্তা থাকবে, সেটা এক বচন হতে পারে, বহু বচন হতে পারে, অর্থাৎ এক শব্দে একটা কর্তা থাকবে এবং সেই কর্তা যদি তার কাজ সম্পন্ন করে সেটা হবে মুখ্য কর্তা। এখানে আমরা যেটা দেখছি সেটা মুখ্য কর্তা। রহিম বই পড়ে, রহিমের নিচে দাগ, তাহলে রহিম মুখ্য কর্তা। তারা ফুটবল খেলে, তারা এর নিচে দাগ, তাহলে তারা মুখ্য কর্তা। তাহলে এক বচন হোক আর বহু বচন হোক, এক শব্দে একটা কর্তা থাকবে এবং সেই কর্তা তার কাজ সম্পন্ন করবে, যদি এমনটা হয় সেটা মুখ্য কর্তা। এরপরে প্রযোজক কর্তা কি, প্রযোজক কর্তা কি তা আমরা উদাহরণের সাহায্যে একটু দেখিয়ে দিই। দেখো, আমরা লিখছি মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এখন এইখানে দুইটা কর্তা, একটা হলো মা আর একটা হলো শিশু। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, যদি এরকম বাক্যের মধ্যে দুইটা কর্তা থাকে, মাও কর্তা আবার শিশুও কর্তা, যেহেতু মা একটা কাজ করছে আবার শিশুও কি আর একটা কাজ করছে, যদি এরকম দুইজন মিলে কাজ করে, প্রথম হবে প্রযোজক আর দ্বিতীয়টা হবে প্রযোজ্য। এখানে কিভাবে বুঝবা, ব্যাকরণের পরিভাষায় কর্তা নিজে কাজ না করে অপরের দ্বারা কোনো কাজ করিয়ে নিলে প্রথম জনকে বলা হয় প্রযোজক আর দ্বিতীয় জনকে বলা হয় প্রযোজ্য। তবে এর সহজ এবং সুন্দর সংজ্ঞা হলো, কর্তা যদি কাউকে কোনো কাজ করানোর জন্য অনুপ্রেরণা দেয়,
যিনি অনুপ্রেরণা দেবেন তিনি হবেন প্রযোজক, আর যাকে অনুপ্রেরণা দেবেন তিনি হবে প্রযোজ্যকর্তা। তোমরা আবারও দেখো, আমি বলি, যিনি অনুপ্রেরণা দেবেন তিনি হবেন প্রযোজক, আর যাকে অনুপ্রেরণা দেবে সে হবে প্রযোজ্য। যেহেতু মা শিশুকে চাঁদ দেখাতে অনুপ্রেরণা জোগাচ্ছে, তাহলে প্রযোজক এবং প্রযোজ্য কর্তা তোমরা বুঝতে পেরেছো। পরীক্ষা যদি এরকম বাক্যের মধ্যে দুইটা কর্তা থাকে এবং প্রথম কর্তার নিচে ইন্ডিকেট অথবা আন্ডারলাইন করা থাকে, বোল্ড টেবিল লেখা থাকে, তাহলে সেটা দেবা প্রযোজক কর্তা, আর দ্বিতীয় কর্তা হবে প্রযোজ্য কর্তা। সংজ্ঞা আবারও বলছি, যিনি কাজ করার জন্য অন্যকে অনুপ্রেরণা যোগায়, এই যিনি অনুপ্রেরণা যোগাবেন তিনি হবেন প্রযোজক, আর যাকে অনুপ্রেরণা যোগাবেন তিনি হবেন প্রযোজ্য কর্তা। আশা করছি মুখ্য, প্রযোজক এবং প্রযোজ্য কর্তা সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। আমি এবার আলোচনা করব বেতিহার কর্তা সম্পর্কে। বেতিহার কর্তা মূলত কি? বেতিহার কর্তা তোমরা মনে রাখো যে দুইজন কর্তা অথবা একাধিক কর্তা যদি একই ধরনের কাজ সম্পন্ন করে থাকেন তাহলে সেটা হবে বেতিহার কর্তা। এক কথায় বেতিহার শব্দের অর্থ হলো পরম্পরা, ধারাবাহিকতা, পরস্পর। দুইজন মানুষ, দুইজন কর্তা অথবা একাধিক কর্তা পরস্পর একই রকম কাজ যদি সম্পন্ন করে থাকেন সেটা হবে বেতিহার কর্তা। উদাহরণ দিই, দেখো আমি লিখেছি রাজাই রাজাই লড়াই চলছে, আর এর নিচে দেখ দুইজন রাজা একই কাজ করছে, লড়াই কাজ। বাঘে মহিষে এক ঘাটে পানি খাচ্ছে, বাঘ এবং মহিষ একই কাজ, পানি খাওয়া কাজ করছে। অর্থাৎ দুজন কর্তা অথবা একাধিক কর্তা মিলে যদি একই ধরনের কাজ করে থাকেন তাহলে সেটা হবে বেতিহার কর্তা। বেতিহার বানানটা তোমরা একটু দেখে নাও, বয়জাফালা তয়রস্যি হয়াকার র, বেতিহার কর্তা। তাহলে আশা করছি তোমরা মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা এবং বেতিহার কর্তা সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিতে পেরেছো। আমরা এখন আলোচনা করব কর্মকারক সম্পর্কে। কর্মকারক মূলত কি? বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক বের হয়, কিন্তু সবসময় কিন্তু বের হবে না। আমি যদি বলি বাগানে ফুল ফোটে, এখন তুমি ক্রিয়াপদকে জিজ্ঞাসা করো কি ফোটে? ফুল। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে কোন কারক বের হবে? কর্ম। কিন্তু কখনো কর্মকারক হবে না। এতটুকু মনে রাখো, যদি প্রকৃতির নিচে দাগ দেয়া থাকে, প্রকৃতি যদি বোল্ড টাইপে লেখা থাকে তাহলে সেটা সব সময় কর্তৃকারক হয়। যেমন আকাশ থেকে বৃষ্টি পড়ছে অথবা মেঘে বৃষ্টি হয়, এখন বৃষ্টির নিচে দাগ, তাই বৃষ্টি একটা প্রকৃতি, তাহলে সেটা কোন কারক হবে? কর্তৃকারক। আকাশে চাঁদ উঠেছে, চাঁদের নিচে দাগ, তাহলে সেটা কোন কারক হবে? কর্তৃকারক। তাহলে আমরা বুঝলাম শুধুমাত্র কি বা কাকে দ্বারা প্রশ্ন করলেই কর্মকারক বের হয় না, সেটা যদি হয় প্রকৃতি তাহলে সেটা অবশ্যই হবে কর্তৃকারক, কারণ প্রকৃতি তার আপন গতিতে কাজটি ঘটিয়ে থাকে। এবার কর্মকারক সম্পর্কে আমরা একটু বলি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করব সেটা কর্মকারক হবে শুধুমাত্র প্রকৃতি ব্যতীত। এখন এখানে আমি লিখলাম, ওই যে আগে লিখলাম গরু মাঠে ঘাস খায়। গরু কি খায়? ঘাস খায়। একটু দেখি, দেখো আমরা লিখছি গরু মাঠে ঘাস খাই। এখন এই ঘাসের নিচে দাগ দেওয়া থাকলো অথবা ঘাস বোল্ড টাইপে লেখা থাকলো। কর্তা যাকে আশ্রয় করে তার কাজটি সম্পন্ন করবেন সেই হবে কর্মকারক। আমি আবারও বলি, কর্তা যাকে আশ্রয় করে তার কাজটি সম্পন্ন করবেন সেই কি হবে? কর্মকারক। ধোবাকে কাপড় দাও, এখন ওই কি দাও? কাপড় দাও। কাপড়কে আশ্রয় করে দেওয়া কাজটা সম্পন্ন করছে, তাহলে সেটা হবে কর্মকারক। আমি আবারও বলছি, কর্মকারক চেনার জন্য খুব সহজ উপায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করব এবং কর্তা যাকে আশ্রয় করে তার কাজটা সম্পন্ন করবেন সেই হবে কি? কর্মকারক। আমি নজরুল পড়লাম। কি পড়লাম? নজরুল, অর্থাৎ নজরুল সাহিত্য। আমি রবীন্দ্রনাথ পড়লাম। কি পড়লাম? রবীন্দ্রনাথ, অর্থাৎ রবীন্দ্রনাথের সাহিত্যকে আশ্রয় করে আমি আমার পড়া কাজটা সম্পন্ন করেছি। তাহলে কর্তা যাকে আশ্রয় করে তার কাজ সম্পন্ন করবে সেই কি হবে? কর্মকারক। এই কর্মের আবার প্রকারভেদ রয়ে গেছে। কর্মকারক, কর্ম মূলত দুই প্রকার, তোমরা মনে রাখবে, কর্ম দুই প্রকার আর কর্মকারক চার প্রকার। কর্ম দুই প্রকার কি? মুখ্য কর্ম আর গৌণ কর্ম। যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করব দুইটি আনসার বের হবে, তার মধ্যে যখন ব্যক্তিবাচক বের হবে এই ব্যক্তিবাচকটা হবে গৌণ এবং যেটা বস্তুবাচক বের হবে সেই বস্তুবাচকটা হবে মুখ্য। আমি আবারও বলছি, মা আমাকে একটি লাল জামা কিনে দিয়েছে। এখন কি কিনে দিয়েছে? আমাকে।
কাকা কি কিনে দিয়েছে? লাল জামা। কাকা কিনে দিয়েছে আমাকে। তাহলে কি বা কাকার দ্বারা প্রশ্ন করলে দুইটাই অ্যান্সার বের হচ্ছে। এখন লাল জামা ছিল বস্তু, তাহলে বস্তুটা হবে মুখ্য কর্ম, আর আমাকে ব্যক্তি হবে গৌণ। তাহলে কর্মের মধ্যে ব্যক্তি সবসময় হয় গৌণ আর বস্তু হয় মুখ্য। এই কর্মকারক 4 প্রকার বলেছিলাম। কর্ম 2 প্রকার, মুখ্য এবং গৌণ, আর কর্মকারক 4 প্রকার, সেটা একটু বলি। প্রথমত হলো সকর্ম ক্রিয়ার উদাহরণ, যার মধ্যে কর্ম থাকে সেই সকর্ম। যেমন নাসিমা ফুল তুলছে। কি তুলছে? ফুল তুলছে। আমি আবারও বলি, নাসিমা ফুল তুলছে। কি তুলছে? ফুল তুলছে। সকর্ম ক্রিয়ার উদাহরণ, আমি বই পড়ি। কি পড়ি? বই পড়ি। অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলাম, উত্তর বের হলো, তখন সেটা হবে সকর্ম ক্রিয়ার উদাহরণ। এরপরে প্রযোজক ক্রিয়ার উদাহরণ। প্রযোজক ক্রিয়া হলো কর্তা নিজে কাজ করবে না, অন্যকে দ্বারা করিয়ে নেবে। ওই যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, আমি আগে বলেছিলাম কর্তৃকারকের মধ্যে। এখন এইভাবে না বলে আমি বলছি ছেলেটিকে বিছানায় শোয়াও। ছেলেটিকে বিছানায় শোয়াও, আমি শোয়াচ্ছি না, তোমাকে শোয়াতে বলছি। এখন ছেলেটিকে বিছানায় শোয়াও, ছেলেটির নিচে দাগ, যাকে বা যার মাধ্যমে তুমি কাজটা সম্পন্ন করবে সেই কর্ম হবে। তাহলে আমি করছি না, তোমাকে অনুপ্রেরণা দিচ্ছি, অর্থাৎ যাকে অনুপ্রেরণা দেওয়া হবে সেই সবসময় প্রযোজক হবে। আর ছেলেটির মাধ্যমে যে তুমি শোয়ানো কাজটা শেষ করছো, তাহলে যার মাধ্যমে কাজ শেষ করব সেইটাই হবে কর্মকারক। তাহলে এখানে ছেলেটি হবে প্রযোজক কর্মের উদাহরণ। এরপরে আমি যদি বলি যে আমি এক ঘুম ঘুমিয়েছি, যে বাক্যের কর্ম এবং ক্রিয়াপদ একই শব্দ থেকে উৎপন্ন হবে, সেটা হবে সমধাতুজ কর্ম। দেখো, আমি এক ঘুম ঘুমিয়েছি। কি ঘুমিয়েছি? ঘুম। তা ঘুম আর ঘুমিয়েছি একই শব্দ, পাশাপাশি কর্ম এবং ক্রিয়াপদ। যে বাক্যের মধ্যে শেষে পাশাপাশি একই রকম দুইটা শব্দ থাকবে, সেটাকে আমরা বলবো সমধাতুজ কর্মের উদাহরণ। এরপরে আমরা কর্মকারকের সবশেষটা বলি উদ্দেশ্য এবং বিধেয় কর্ম। উদ্দেশ্য আর বিধেয় কর্ম কি? যার সম্পর্কে বলবো সেই উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলবো তাই হবে বিধেয়। যেমন দুধকে মোরা দুগ্ধ বলি। কার সম্পর্কে বলেছি? দুধের সম্পর্কে। তাহলে দুধ হলো উদ্দেশ্য, আর দুধের সম্পর্কে কি বলি? দুগ্ধ। এই দুগ্ধ হলো বিধেয়। তাহলে তোমরা, আমি আশা করছি বুঝতে পেরেছো কর্মকারক সম্পর্কে। এক কথায় কর্মকারক হলো কর্তা যাকে আশ্রয় করে তার কাজটি সম্পন্ন করবে। যেমন এই ঘাসকে আশ্রয় করে খাওয়া কাজটি সম্পন্ন করেছিল, তাই এই কাজ, এই ঘাস হলো কর্ম। তোমরা আবার যেন কর্মকে ক্রিয়া মনে করো না, কর্ম অবজেক্ট আর ক্রিয়া ভার্ব, এটা তোমরা মনে রাখবে। এরপরে আমরা করণকারকের মধ্যে চলে যাই। করণকারক কি? করণ শব্দের অর্থ হলো যন্ত্র, সহায়ক, উপায়। কর্তা যার মাধ্যমে তার কাজটি সম্পন্ন করে থাকেন। যেমন আমি মার্কার দ্বারা লিখেছি, তাহলে আমি লেখা কাজটা কিসের মাধ্যমে সম্পন্ন করেছি? মার্কার দ্বারা। কৃষক নাঙল দ্বারা জমি চাষ করে, তাহলে কিসের দ্বারা জমি চাষ করে? চেষ্টাই বড় হও। কিসের দ্বারা বড় হও? অর্থাৎ যার মাধ্যমে, যার দ্বারা কোনো কাজ হয়ে থাকবে সেটাই হবে করণ কারক। এরপরে সম্প্রদান কারক। এই সম্প্রদান কারককে কোনো ব্যাকরণ বিদগণ মেনে নিতে চান না। দেখো, কর্ম এবং সম্প্রদান একই রকম, কি বা কাকে, তবে এটা নিঃশর্তভাবে দান আর এটা নিঃশর্তভাবে দান না। তবে এটাও নিঃশর্তভাবে দান হয় না। যেমন আমি যদি বলি যে সৎ পাত্রে কন্যা দান করো, হ্যাঁ আমি কন্যা নিঃশর্তভাবে দান করলাম, তবে ওই কন্যা আবার পরবর্তীতে আমার বাসায় ফিরে আসবে না, তার নিশ্চয়তা কি? কন্যা তো আবার ফিরে আসে, ডিভোর্স হয়ে হোক বা অন্য কোনো কারণে হোক। ভিক্ষুককে ভিক্ষা দাও, হ্যাঁ ভিক্ষা আমি দিয়েছি, আমার স্বার্থ নেই, আমি ভিক্ষা কেড়ে নেব না, তবে আমার স্বার্থ একটা কিন্তু থাকে, সেটা হলো যে পূর্ণ সোয়াব। অর্থাৎ সম্প্রদান কারককে কোনো কারক মেনে নিতে পারেন না, কারণ ওনারা বলেন যে এর মধ্যে স্বার্থ থাকে। যদিও ব্যাকরণের সংজ্ঞায় বলা হয়েছে যে কাজের মধ্যে কোনো স্বার্থ নেই, স্বার্থ ছাড়া নিজের সত্য ত্যাগ করে যদি কোনো কাজ করা হয় সেটা হবে সম্প্রদান কারক। যেহেতু এটার মধ্যে অল্প অল্প স্বার্থ থাকলেও অধিকাংশ স্বার্থ যেহেতু থাকে না, সেজন্য আমরা সম্প্রদান কারককে সম্প্রদান কারক হিসেবে মেনে নিই। একই রকম কর্ম এবং সম্প্রদান কারক কি বা কাকে দ্বারা প্রশ্ন করব? যদি স্যাক্রিফাইস করি তাহলে সেটা হবে সম্প্রদান কারক, আর স্যাক্রিফাইস না করলে সেটা হবে কি? কর্মকারক। দুইটা উদাহরণ দিই। আমি যদি বলি ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষা আমি আর কেড়ে নেব না, তখন হবে সম্প্রদান। আর যদি বলি ধোপাকে কাপড় দাও, এই কাপড় কিন্তু পরবর্তীতে আমি ফিরিয়ে নিয়ে আসবো, তাই কাপড় এখানে হবে কর্মকারক। এরপরে আমরা অপাদান কারক লিখে ফেলছি। অপাদান দেখো, চেনার উপায় হলো বের হওয়া, ভয় পাওয়া, বিরত হওয়া। দেখো, গাছ থেকে পাতা পড়ে, আমি একটু উদাহরণ লিখে দিই বোর্ডে, যদি একটু বোর্ডে লিখি তাহলে তোমরা বুঝতে পারবে।
আমি লিখেছি গাছ থেকে পাতা পড়ে, ভালো করে দেখো, গাছ থেকে পাতা পড়ে। এখন এই গাছের নিচে দেখ, এই গাছের নিচে দেখ কোন কারকে কোন বিভক্তি হবে। এক কথায় যেটা থেকে বের হবে, যেটা থেকে বের হবে, পাতা পড়ে যাচ্ছে অর্থাৎ পাতা বের হচ্ছে গাছ থেকে, যেটা থেকে বের হবে সেটাই অপাদান কারক। খেজুর রসে গুড় হয়, খেজুর রসের নিচে দেখ, এখন খেজুর রস থেকে গুড় বের হচ্ছে। দুধ থেকে দই হয়, দুধ থেকে দই বের হচ্ছে। আকাশ থেকে বৃষ্টি পড়ে, অর্থাৎ আকাশের নিচে দেখ, তাহলে আকাশ থেকে বৃষ্টি বের হচ্ছে। তাহলে তোমরা এক কথায় মনে রাখবা, যার থেকে বের হবে সেটাই কি হবে, অপাদান কারক। এরপরে ভয় পাবা, বাবাকে বড্ড ভয় পাই, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এখানে এরকম যদি বাক্যের মধ্যে ভয়ের উল্লেখ থাকে তাহলে সেটা হবে অবশ্যই কি, অপাদান করো। এছাড়াও বিরত, যেমন পাপ থেকে বিরত হও, মূলত পাপ থেকে বের হও। এছাড়া আর একটা হয় শুরু, যেমন সোমবার থেকে পরীক্ষা শুরু। বাক্যের মধ্যে শুরু, ভয়, বিরত, অথবা যদি বের হওয়া বোঝায় কোনো কিছু থেকে বের হচ্ছে তাহলে সেটা হবে অপাদান কারক। যেমন দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, এখন দেশের নিচে দাগ, তাহলে পঙ্গপাল বের হয়ে গেছে কোথা থেকে, দেশ থেকে, অর্থাৎ যেটা থেকে বের হয়ে যাবে এক কথায় সেটাই কি হবে, অপাদান কারক। তোমরা তোমাদের পাঠ্যপুস্তক মিলিয়ে নিও। এরপরে আমরা চলে যাই অধিকরণ কারক। অধিকরণ কারক চেনার উপায়ে আমি লিখেছিলাম জমা থাকা আর কখন কোথায়। দেখো, বের হলে অপাদান আর জমা থাকলে কি, অধিকরণ কারক। এতটুকু তোমরা মনে রাখো। আমি দুইটা উদাহরণ দেবো এখানে, সেই দুইটা উদাহরণ তোমাদের সহজ হবে। আমি যদি লিখি তিলে তৈল হয় আর তিলে তৈল আছে, একটু দেখো, আমি এইটা লিখলাম তিলে তৈল হয়, এইটার নিচে দাগ, তখন তোমরা কোন কারকে কোন বিভক্তি দিবা। তিলে তৈল হয় মানে কি, তিল থেকে তেল বের হয়। যদি বের হয় এই কথাটা বোঝাই তাহলে হবে অপাদান কারক। আর এইখানে যদি থাকতো তিলে তৈল আছে, অর্থাৎ তিলের মধ্যে তেল আছে, বের হয়নি, জমা আছে। যদি জমা থাকে তাহলে হবে অধিকরণ কারক। এখানে থাকলে, এখানে যদি থাকতো তিলে তৈল আছে তাহলে কোন কারক হতো, অবশ্যই অধিকরণ কারক। এই জন্যই হতো কারণ তিলের মধ্যে তেল জমা আছে। আর এটা লিখছি তিলে তৈল হয়, অর্থাৎ তিল থেকে তেল বের হয়, তাহলে বের হলেই কি হবে, বের হলেই হবে অপাদান, আর জমা থাকলে হবে অধিকরণ কারক। অথবা ক্রিয়াপদকে আমরা কখন আর কোথায় দ্বারা প্রশ্ন করব, স্থান আর সময় বোঝালে অবশ্যই কি হবে, অধিকরণ কারক হবে। যেমন আমি যদি লিখি বনে বাঘ থাকে, তাহলে বনের নিচে দাগ, তাহলে বন কোন কারক, একটা স্থান বোঝাচ্ছে, তাহলে সেটা হবে অধিকরণ কারক। এরপর যদি বলি প্রভাতে খেলতে যাব, প্রভাতের নিচে দেখ, কখন খেলতে যাব, প্রভাতে। বিকালে খেলতে যাব, কখন খেলতে যাব, বিকালে, অর্থাৎ সময়। তাহলে কখন এবং কোথায় দ্বারা প্রশ্ন করলে, কখন কোথায় দ্বারা প্রশ্ন করলে অবশ্যই স্থান আর সময় বোঝাই। তাহলে আমি আবারও বলি তিলে তৈল হয়, অর্থাৎ তিলের মধ্যে, তিল থেকে তেল বের হয়, যখন বের হবে তখন তা হবে অপাদান কারক। আর যদি পরীক্ষায় থাকে তিলে তৈল আছে, অর্থাৎ তিলের মধ্যে তেল জমা আছে, বের হয়নি, যখন আছে থাকবে অর্থাৎ জমা আছে বোঝাবে, বের হচ্ছে না, তখন তো হবে অধিকরণ কারক। আশা করছি অপাদান এবং অধিকরণ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা অধিকরণ কারকের একটু ভিতরে চলে যাই। অধিকরণ কারক তিন প্রকার। আধার অধিকরণ, আধার বলতে স্থান বোঝাবে। তারপর সময় অধিকরণ, সময় বলতে কালকে বোঝাবে, আর মানে কাল অধিকরণ সময় একই জিনিস। আর ভাব অধিকরণ অর্থাৎ কাজকে বোঝাবে। তাহলে অধিকরণ কারক তিন প্রকার। প্রথমে হবে আধার অধিকরণ, বনে বাঘ থাকে, এই বন দ্বারা আধার অর্থাৎ স্থানকে বোঝাচ্ছে, স্থান বোঝালেই আধার অধিকরণ হয়। প্রভাতে খেলতে যাব, এখানে প্রভাত বলতে একটা সময় বোঝাচ্ছে, অর্থাৎ কাল অধিকরণ হবে, কাল মানেই সময়। আর ভাব অধিকরণ তখন হবে যখন ওই শব্দ দ্বারা একটা কাজ বোঝাবে, যেমন সূর্য উদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় সব মন দীপিত হয়। এই দুইটা উদাহরণ তোমরা মনে রাখো, পরীক্ষায় এই দুইটা উদাহরণের বাইরে কোনো উদাহরণ আসবে না। ভাব অধিকরণে কান্নায় সব মন দীপিত হয়, অর্থাৎ কান্না করলে শোক দুঃখ কষ্ট দূরে চলে যায়, আর কান্না করে একটা কাজ, যেহেতু কান্না শব্দ দ্বারা কাজ বোঝাচ্ছে তাই এটা ভাব অধিকরণ। ভাব অধিকরণ বলতে সবসময় কাজের ধরন বা কাজকে বুঝিয়ে থাকে। সূর্য উদয়ে অন্ধকার দূরীভূত হয়, সূর্য উদিত হলে অন্ধকার দূরে চলে যায়, সূর্য উদিত হবে একটা কাজকে বোঝাচ্ছে। আর ভাব অধিকরণে যেহেতু শেষে সপ্তমী বিভক্তি হচ্ছে, তাই ভাবে সবসময় সপ্তমী বিভক্তি হয়, অন্য কোনো বিভক্তি হবে না। তোমরা আর একটু মনে রাখো, আধার অধিকরণ তিন প্রকার। ঐক্যদেশিক, অভিব্যাপক আর বৈষয়িক। ঐক্যদেশিক তখন হবে নির্দিষ্ট বস্তু যখন একটা নির্দিষ্ট জায়গার সামান্য জায়গা দখল করবে, যেমন বনে বাঘ থাকে, বাঘ কি বনের সব জায়গা দখল করেছে না, সামান্য জায়গা দখল করেছে, তখন সেটা হবে ঐক্যদেশিক। আর যদি বলি নদীতে পানি আছে, পানি কি নদীর
অল্প জায়গা দখল করেছে? কখনোই না, নদীর সম্পূর্ণ জায়গা দখল করেছে। অর্থাৎ উদ্দিষ্ট বস্তু যদি সম্পূর্ণ জায়গা দখল করে তখন তা হবে অভিব্যাপক। আর যদি বাক্যের মধ্যে কোনো বিষয় উল্লেখ থাকে, যেমন আমি বাংলায় ভালো, সে ইংরেজিতে ভালো, সে অঙ্কে ভালো, অর্থাৎ এই অঙ্ক বাংলা যদি এমনটা থাকে পরীক্ষায় বিষয় উল্লেখ থাকে তখন হবে বৈষয়িক অধিকরণ। আর বৈষয়িক অধিকরণ এটা ছাড়াও আর একটা জিনিস বোঝাবে, সেটা হলো যুদ্ধ বিগ্রহ। যেমন আমি যুদ্ধে যাব, সে যুদ্ধে যাচ্ছে, তাহলে যুদ্ধ বিগ্রহ বিষয় সম্পর্কে উল্লেখ থাকলে তা হবে বৈষয়িক অধিকরণ। আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখি আমি তোমাদেরকে এখন একটু যাচাই করি তোমরা কেমন মনোযোগী ছিলে আমার ক্লাসে। বলো তো, ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি? ডাক্তারের নিচে ডাক। হ্যাঁ, কাকে ডাকো? কাকে দ্বারা প্রশ্ন করলে অবশ্যই কর্মকারক বের হয়। বলতো, গায়ে মানে না আপনি মোড়ল। হ্যাঁ, গায়ের নিচে ডাক। আর গা মানে লোকজন, গ্রামের লোকজন। তা গ্রামের লোকজন মানছে না, যে কাজ করবে অথবা করবে না সেই হবে কি? কর্তৃকারক। তারপরে তোমরা বলো তো, ফুলে ফুলে ঘর ভরে উঠেছে। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো, ফুলের দ্বারা ঘর ভরে উঠেছে, তাহলে সেটা হবে অধিকরণ কারক। এরপরে তোমরা বলো তো যে গুরুজনে করণতি, গুরুজনের নিচে দাগ, কোন কারকে কোন বিভক্তি? হ্যাঁ, গুরুজনকে আমরা সম্মান দেখাই নিষেধভাবে, আর যদি নিষেধভাবে কোনো কাজ হয় সেটা হবে সম্প্রদান কারক। আর অপাদান অধিকরণ কারক। আশা করছি তোমরা বুঝতে পারছো যে জমা থাকলে অধিকরণ আর বের হয়ে গেলে অবশ্যই অপাদান কারক। আজকের ক্লাসে পর্যন্তই। সকলকে ধন্যবাদ।